প্রিয় রাসেল ভাই, আমার নাম আরিফ। আমি একবার ডিসেম্বরের দিকে আমার বোনের বাড়িতে আমার ভাগিনা শাওনকে নিয়ে বেড়াতে যাই। আমার আপার বাড়ি ছিল নেত্রকোনায়। আমি আর আমার ভাগিনা শাওন খুব সকালে রওনা দেই এবং আমরা ঠিক সকাল 11টায় তাদের বাড়িতে পৌঁছাই। আমার বোন নতুন বাড়ি তুলেছে। বাড়িটা 3 তলা এবং নিচে মার্কেট। আমার বোনের 2 ছেলে ছিল, তারা 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 আবার হচ্ছে যমজ। তাদের নাম ইমন এবং ইভন। আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আচ্ছা, আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আসলে নতুন বাড়ি সবার কাছে ব্যাপারটা খুব আনন্দের ছিল। আমরা প্রথম দিন অনেক টায়ার্ড ছিলাম, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। হঠাৎ রাত 2টা বা 3টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হলো আমার রুমের টয়লেটে কেউ আছে। আমি আমার বিছানার দিকে তাকিয়ে দেখি আমার 3 ভাগিনা ইমন, ইভন, শাওন আমার সাথে ঘুমিয়ে আছে এবং আমি ভাবলাম যে ওরা কেউ মনে হয় কল ছেড়ে ঘুমিয়ে পড়েছে। আমি টয়লেটে গিয়ে দেখি পুরো টয়লেট নষ্ট করা এবং আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তাই আমি ওদের ডেকে উঠাই এবং ওদেরকে বলি যে তারা কেন টয়লেটের এই অবস্থা করেছে। ওরা বলে, মামা আমরা কেউ ঘুম থেকে উঠিনি, তাহলে আমরা কিভাবে করব? আমি ভাবলাম হয়তো আপার কাজের মেয়ে মৌ বোধহয় এই কাজ করেছে। পরদিন শাওন, ইমন আপাকে রাতের কথা বলল এবং আপা মৌকে দিয়ে টয়লেটটা পরিষ্কার করলো। সেই দিন সন্ধ্যায় আমার দুলাভাই কিছু ফলমূল নিয়ে আসলো এবং আমরা অল্প কিছু খেলাম আর বাকিগুলো রেখে দিলাম। পরদিন সকালে আপা দেখলো কোনো ফলমূল নেই, আর আপা নাকি সারা রাত ছাদে কিছু অদ্ভুত শব্দ শুনেছে। পরদিন সে আমাকে আর দুলাভাইকে এই সব বলল এবং দুলাভাই বলল যে নতুন বাড়ি তো একটু মিলাদ পড়াতে হবে। সেই দিন রাতে প্রায় 1টায় আমি আর আমার 3 ভাগিনা রুমে ক্যারাম বোর্ড খেলছিলাম। হঠাৎ আমার ছাদ থেকে ছাদ থেকে কেউকে আছাড় দেওয়ার কাউকে আছাড় দেওয়ার শব্দ পাই এবং ছাদে গিয়ে আমরা তাড়াতাড়ি ছাদে যাই এবং দেখি যে আপার বাড়ির পানির ট্যাঙ্কের সম্পূর্ণ পুরোটা ভাঙা এবং পুরো ছাদ পানিতে ভেজা। আমরা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যাই এবং সবাই খুব ভয় পাই এবং সেই দিন রাতে আমি আমার রুমে কারো কাদার শব্দ পাই এবং আমি আমার পাশে দেখি ইমন, ইভন, শাওন এই 3 জন এক প্রকার বিকট শব্দ করছে এবং কি জানি আমাদের প্রচন্ড শক্তি দিয়ে বিছানার সাথে আটকে রেখেছে। আমি মুহূর্তের মধ্যে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন আমি জানতে পারি সকালে আমাকে ছাদে পাওয়া গেছে। আমি নাকি ছাদে ঘুমিয়েছিলাম এবং আমার পুরো শরীর পানি দিয়ে ভেজা ছিল। তারপর আমার দুলাভাই সেই দিন একজন হুজুরকে নিয়ে আসেন এবং পুরো বাড়ি বন্ধ করে দেন তিনি এবং আমাকে একটা পানি পড়া দেন। সেই থেকে এখন পর্যন্ত আর কোনো সময় সেই বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল আমার ঘটনা। হতে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনা শুনতে। তার আগে রিকোয়েস্ট করবো আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম টুটুল, আমি মিরপুর 2 থাকি আর কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুরুতে একটু বলে দিন প্লিজ। ঘটনাটা ঘটছিল সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা তামাই গ্রামে। ওকে, ওইখানে একটা মাদ্রাসা আছে। নাম বলা দরকার নাই, আমি শুধুমাত্র ঘটনাটা শুনবো। আমার বাবা আমাকে ওই মাদ্রাসাতে ভর্তি করে দেয়। আচ্ছা। ওখানে আমি প্রায় ভর্তি হওয়ার প্রায় 4-5 মাস আমার কোনো সমস্যা হয় নাই আর কি এরকম। যাই হোক, যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি লজিং বাড়িতে, সাধারণত যারা কমি মাদ্রাসাতে পড়ে তারা লজিং বাড়িতে থাকে আর কি, ওখানে খাওয়া দাওয়া করে। তো আমিও সেম লজিং থাকতাম এক জায়গায় এক বাড়িতে। তো সেখানে খাবারের জন্য যাই, সাথে আমার একটা ফ্রেন্ড থাকে আমার সাথে। ও আমার পাশের বাসায়, আমি যে বাসাতে লজিং থাকতাম ওর পাশের বাসায় ও লজিং থাকে। আমরা দুজন একসাথে যাতায়াত করি। তো
রাসেল ভাই জায়গাটার বর্ণনা দেওয়া উচিত, যে জায়গাতে আমি ঘটনাটা ঘটছে আমার সাথে। মাদ্রাসার সামনেই ঠিক একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশ দিয়ে মানে একটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে গেলে আমার লজিং বাড়িতে গেলে সময় একটু কম লাগে আর কি। অবশ্য লজিং বাড়িতে যাওয়ার জন্য আরো 2টা রাস্তা আছে, ওইখানটা যাইতে অনেক সময় বেশি লাগে বলে আমি ইয়েতে যাই, ওই শর্টকাট রাস্তা দেখি। তো আমার ফ্রেন্ডকে নিয়ে ওই দিন প্রত্যেক দিনের মতো আমি ওই কবরস্থানের পাশ দিয়েই যাই। কবরস্থানটা শেষ হওয়ার ঠিক 50-60 হাত পরেই একটা জমির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যাকে গ্রাম অঞ্চলের ভাষায় আইল বলা হয়। আইলের উপর দিয়ে যাই। আমি ওই গরানটা নামতেই, মানে জমির ভিতরে নামতে একটা বাড়ি আছে। বাড়িটার পিছনের সাইডে একটা পুকুর আছে, ছোট পুকুর আর কি। গ্রাম অঞ্চলে ময়লা ফেলায় অথবা ওই টিউবওয়েলের পানি গড়ায়, ওখানে একটা বাঁশঝাড়ও আছে। তো ঠিক ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি দাঁড়ায়া যাই, আমি সামনে দেখতে পাই একটা সাদা কাপড় মরানো কিছু একটা পড়ে আছে। যাই হোক, বোঝা যায় যে 3-4 বছরের একটা বাচ্চা আর কি, দাফনের কাপড় পরালে যেরকম হয় আর কি, এরকম কিছু একটা মানে লাশটা আছে। তা আমি আমার ফ্রেন্ডকে বলি যে, ফ্রেন্ড আমাকে কি বললো যে করো, কি দাঁড়ায় গেলি কেন? আমি বললাম যে তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? পরে বললো যে না। পরে বললাম যে এখানে দেখ, আমি একটা লাশের মতো কিছু একটা দেখতেছি, তুই কি দেখছিস? পরে ও বললো যে না। আমি ওকে বেশ কয়েকবার দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলো না। পরে ওকে আমি বললাম যে তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাবো না, নেক্সট অন্য রাস্তা দিয়ে যাই। তো এক পর্যায়ে রাজি হলো না। পরে আমার কথা মতো বললো যে আচ্ছা ঠিক আছে, চল অন্য রাস্তায় যাই। পরে যখন আমি পিছনের দিকে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য যাই, ঠিক ওই যে গরানটা দিয়ে আমি নামছিলাম, যেই গরানটা দিয়ে আমি জমিতে নামছি, ঠিক ওই গরান দিয়ে ওঠার সময় দেখি যে একজন মানুষ আর কি গরান দিয়ে নামছে, হাতে একটা সিগারেট ছিল। তখন আমার মনে পড়লো আর কি ছোটবেলার যে যে কারোর কাছে যদি আগুন থাকে তাহলে এগুলা কিছু হয় না। তো আমার ফ্রেন্ড বললো তাহলে উনি যেহেতু যাবে ওনার সাথেই যাই। তখন ওনার সাথে আমি কোনো কথাবার্তা না বলে, আমরা দুজনেই কথা বলি নাই, না বলার কারণে উনি আগে হাঁটছিল, আমরা ওনার পিছে পিছে যাই। যাওয়ার পরে ওইখানে যা দেখি আমিও কিছু দেখতে পারলাম না। পরে ঠিক লজিং বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। ওই রাস্তা দিয়ে আসিনি, অন্য রাস্তা দিয়ে আসছি, যদিও সময় বেশি লাগছে। দ্বিতীয় দিন সেম ঘটনাটা ঘটছে। দ্বিতীয় দিন ওই কবরস্থানের পাশটা পার করার পর যখন আমি ওই রাস্তা দিয়ে গরানটা নামার পর ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি আবার দাঁড়ায় গেছি, তখন ও বললো যে কি হয়েছে? বললাম যে আজকেও তো দেখতেছি আমি। পরে ও বললো যে ও দেখতে পেলো না ওদিন। পরে সেম ওর কথা আমি বললাম, পরে আবার অন্য রাস্তাতে যাওয়ার জন্য যখন হাঁটছিলাম, পিছনের দিকে আসছিলাম, তখন সেম ওই যেই গরানে প্রথমে মানুষটাকে দেখতে পাইছিলাম রাসেল ভাই, ওইখানে সেম ওইভাবেই একজন ব্যক্তি সিগারেট হাতে নিয়ে নামতেছে জমিতে। পরে সেম দ্বিতীয় দিন ওনার সাথেই আর কি লজিং বাড়িতে যাই, খাওয়া দাওয়া শেষ করে অন্য রাস্তা দিয়ে আসি। তৃতীয় দিন সেম ঘটনাটাই ঘটছে, সেম মানুষটাই পাইছি। তৃতীয় দিনও যাই। চতুর্থ দিন আর আমি ওই রাস্তা আমি আর যাই নাই, বলছি যে আমি আর যাবো না। হুজুরকেও বলছিলাম, হুজুর বলছে যে আচ্ছা ঠিক আছে, এগুলা কিছু না, আমি দেখবো। পরে আমার সাথে যেগুলো ফ্রেন্ড ছিল, আমরা প্রায় এক রুমে 200 স্টুডেন্ট ছিলাম, 200 জনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর মধ্যে থেকে অনেকেই ছিল যারা আমার কথাটা ঠাট্টা ভাবে নিছে। তো ওরা পরের দিন আর কি চতুর্থ দিন ওরা ভাবলো যে আমরা যাব আজকে, দেখি তোর ভূত দেখবো, এরকম চিন্তা ভাবনা করে ওরা 7-8 জন প্লাস ওই আমার ফ্রেন্ডটা, ওর নাম ছিল জুবায়ের, ওই ফ্রেন্ডটা সহ ওই যায় আর কি আমার ভাতটা আনার জন্য যায় বাটি নিয়ে। তো ওই জায়গাতে যখন ওরা যাওয়ার পরে ওরা কিছু দেখতে পায় না, তখন ওরা আর কি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কই ভূত, কই ভূত তো দেখতে পাচ্ছি না। এরকম যখন 3-4 মানে ওরা যখন নিজেদের মধ্যে মতবাদ শুরু করলো, তখন ওরা হঠাৎ মানে বাঁশঝাড়টা মানে বাতাসে হলে যেমন আর কি নড়াচড়া করে, এরকম নড়াচড়া করা শুরু করলো। একটা বাঁশ আর একটা বাঁশের সাথে বাড়ি লাগছে। আশপাশের দিকে তাকায় ওরা ফলো করছে যে কোনো গাছগাছালি নড়তেছে না।
তখন ওরা ওইটা বাসদার যখন করছে তখন ওরা আকাশের দিকে তাকাইছে, একজন আর কি আকাশের উপরের দিক তাকাচ্ছে, দেখে যে ওই যে আমি যে জিনিসটা দেখছি ওই জিনিসটাই ওই বাসদারের উপরে আমি দেখছি শোয়া অবস্থায় মাটিতে, কিন্তু ওরা দেখছে বাসদারের উপরে দাঁড়ানো অবস্থায়, কিন্তু কাফনের কাপড়টা মরানোই ছিল আর কি শরীরের সাথে। পরে ওরা সবাই দেখছে জিনিসটা, দেখার পরে ওরা যখন মাদ্রাসায় আসা পর হুজুরকে বিস্তারিত খুলে বলে, তখন আমি আর কি ওদের কাছ থেকে পরের টুক শুনি আর কি, পরের চতুর্থ দিনের ঘটনাটুক জানি। তারপর ওদের মধ্যে থেকে প্রায় 3-4 জনের আর কি অনেক জ্বর আসে, প্লাস আমারও আসে সাথে। এতো অনেক ধন্যবাদ আপনাকে। www.facebook.com/radio40। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং শুরুতে জেনে নেব তার কাছ থেকে তার নাম এবং কোথা থেকে তিনি এসেছেন। হাই লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আচ্ছা, আপনাকে ঘটনার শুরুতে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে ঘটনাটি বলেছিলেন সে ঘটনাটি আমার কাছেও অবিশ্বাস্য মনে হয়েছিল। তখন আপনাকে আমি বলেছিলাম যে যদি মানে আপনি একদম জায়গার নাম উল্লেখ করেছিলেন, সেটা আপনি আবারও করবেন, এবং আপনি বলেছেন যে কেউ যদি চ্যালেঞ্জ করে বা কেউ যদি মনে করে যে সে এটা দেখতে চায় তাহলে আপনি সেটা দেখাতে পারবেন। অবভিয়াসলি রাসেল ভাই। সেটাই তো, যারা বেশি ইন্টারেস্টেড এবং যারা অনেক ভাবেন, যারা ভাবছেন, আমি ভাবছি যে এরকম অনেকেই রাজি হন, তো আপনারা যদি কেউ মানে সেই জায়গা দেখতে চান বা সেই জায়গায় যে সরাসরি হাজির হয়ে যেতে চান, তাহলে তো আপনারা ওনার সাথে পরবর্তীতে কমিউনিকেট করে আপনারা সেটা করতেই পারেন। তো আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায়। ঘটনা বলার আগে আমি বলতে চাই, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে, মানে এই ঘটনাটা আমি বেসিক্যালি শুনেছি আমার ফ্রেন্ডের থেকে। আর এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাবির বাসার একটা ঘটনা। সে পুরান ঢাকায় একটা বাসায় আগে ভাড়া থাকতো এবং তাদের বাসাটা ছিল এল শেপের। দেন তাদের বাসার যেই টয়লেটটা ছিল সেই টয়লেটের পাশে একটা বিরাট পেয়ারা গাছ ছিল এবং সেই পেয়ারা গাছে অলওয়েজ পেয়ারা ধরা থাকতো। সেই বাসায় একটা বাচ্চা ছেলেরাও ভাড়া থাকতো। সেই ছেলেটার নাম ছিল অ্যাটম এবং সে মানে ক্লাস 4-এ পড়তো। দেন ওই গাছের আরেকটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে রাত 1:30 বা 2টা এই টাইপের সময় ওই গাছটা কোনো বাতাস ছাড়াই মানে ঝাঁকি খেত এবং অনেক নাড়ানো শব্দ পাওয়া যেত। দেন একদিন মানে একটা ছেলে ওই বাসায় ভাড়া থাকে, ওই ছেলেটার নাম হচ্ছে সাগর। সে তার স্টাডি করছিল রাত্রেবেলা। দেন সে গাছটা ঝাঁকানোর শব্দ পায়। দেন সে তার গেট খুলে বের হয় এবং গিয়ে দেখতে পায় যে গাছটা অনেক জোরে জোরে কে জানি নাড়াচ্ছে। দেন সে তার সামনে যায়, সামনে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে সাদা শাড়ি পরা, তার এক সাইড পুরোপুরি ঝলসানো ছিল এবং সে গাছটাকে নাড়াচ্ছে। এই জিনিসটা দেখার পর সে খুব জলদি বাসার মধ্যে ব্যাক করে তার রুমে এবং অনেক ভয় পেয়ে যায়। দেন এই ঘটনা শেষ। তার কিছুদিন পরে যে ছেলেটার নাম বললাম আমি অ্যাটম, সেই ছেলেটা প্রায় সময় মানে 12টা 12:30টার দিকে দুপুর সেই গাছে উঠে বসে থাকতো এবং পেয়ারা খেত। দেন একদিন সে সেম ভাবে গাছে ওঠে এবং পেয়ারা খাচ্ছিল। দেন হঠাৎ করে সে গাছ থেকে পড়ে যায়। তারপরে তার ফ্যামিলির লোকজন দৌড়ে যায় এবং ওই যে ছেলেটার নাম বললাম সাগর, যে ফার্স্টে জিনিসটাকে দেখেছিল, সেও যায়। সে গিয়ে যখন ফার্স্টে গাছের দিকে তাকায়, সে দেখে সেই জিনিসটা গাছের উপরেই বসে আছে এবং মানে নিচে দেখছে। পরে সে সাথে সাথে ফ্যামিলির লোকজনদেরকে বলে যে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা হসপিটালে চলে যাও। তারপর হসপিটালে যায়। দেন রাত্রেবেলা সেই ছেলেটা আর তার মা ওই হসপিটালে স্টে করেছিল। দেন তার মা যেটা দেখতে পায় যে রাত গভীর রাতই ছিল, সে দেখে তার ছেলের বেডের মাথার কাছে একটা সেম জিনিসটাই, ওই মেয়েটা এক সাইড ঝলসানো, পুড়ে গেলে যেমন মানুষের শরীর ঝলসে দেয় না, সেম একই টাইপের ঝলসানো ওই মহিলাটা সেই তার বাচ্চাটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। দেন এটা দেখার পরে তার মা খুব ভয় পেয়ে যায় এবং খুব জোরে চিৎকার করে। তারপর হসপিটালে যারা স্টাফ ছিল, নার্স ছিল, তারা সবাই চলে আসে। দেন আর দেখে যে বাচ্চাটার মাথাটা
মানে ওই বেড যে মানে যেই বেড ছিল, যে বেডে শোয়া ছিল সেই বেডের খুব কাছে চলে গেছে, মানে তাকে কেউ সামনের দিকে উপরের দিকে টেনেছে, এই টাইপের কিছু। দেন সকালবেলা তারা সেদিন রাতে সবাই আবার চলে গিয়ে ঘুমিয়ে যায়। দেন সকালবেলা সেই ছেলেটা আর বেঁচে নেই, সেই ছেলেটা মারা যায়। দেন তাকে ওইখানের একটা মানে কবরস্থানের নামটা আমি বলতে চাচ্ছি না, সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে আমার যে ফ্রেন্ডের ভাবি, তার চাচা জানাজা পড়ে এবং দাফন করে সেম ভাবে মানে গোসল করতে যায়। গোসল করতে যখন যায়, ওয়াশরুমটার যে ওয়ালটা ছিল, ওয়ালটা বেশি উঁচু ছিল না। সে ওয়ালের উপরে দেখে সেম ওই মহিলাটাই বসে আছে, কিন্তু তার চেহারাটা ওই অ্যাটম যে বাচ্চাটার কথা আমি বললাম, সেই বাচ্চাটার চেহারা এবং তার মুখের মধ্যে ফোসকা পড়া। এটা দেখার পরে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার কিছুদিন পরে তার শরীর থেকেও সেম ভাবে ওই ফোসকা উঠে যায় এবং দেন সে তারপরে হুজুর তাকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর তাকে মানে তাবিজ দেয় একটা, যে তাবিজের সাহায্যে সে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং এখন সুস্থই আছে। না প্লিজ আপনি আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা শুরু করবেন। কোথা থেকে এসেছেন সেটাও একটু বলবেন কাইন্ডলি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হ্যালো লিসেনার্স, আমি ইকরামুল ইসলাম তনু। আমি এসেছি মিরপুর 2 নাম্বার থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। জি। রাসেল ভাই, ঘটনার দিন আমি আমার নানুর বাড়িতে ছিলাম, মানে নানুর বাড়িতে যাই দুপুর 2টার দিকে। যখন আর কি আমার নানা কাজ থাকে, এগুলো শেষ করতে করতে আপনার মাগরিবের আজান দিয়ে দেয়। যখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব, তো তখন রাসেল ভাই মানে মাগরিবের আজান দিছে, তার আপনার 10 থেকে 15 মিনিট পরে আমি রওনা দিই, তো সিএনজি করে। তো মানে আমার নানুর বাড়িটা হচ্ছে এলাঙ্কা, টাঙ্গাইল থেকে প্রায় আপনার 10 কিলোমিটার দূরত্ব। তো সিএনজিতে 10-15 মিনিট লাগে। তো রাসেল ভাই, আমি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে আসি এবং রাসেল ভাই, এই জায়গায় আপনাকে একটু ইনফর্ম করা দরকার। সেটা হচ্ছে যে আমার বাসায় 2টা ওয়েতে যাওয়া যায়। এখন আপনার টাঙ্গাইল মেন টাউন হয়ে স্টেডিয়ামের ওই দিক দিয়ে যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে শর্টকাট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হয়ে যাওয়া যায়। তো রাসেল ভাই, আমি খুব টায়ার্ড ছিলাম, তো যার কারণে ওই দিন ওই আপনার ডিস্ট্রিক্ট হয়ে আমি আমার বাসায় যাবো বলে চিন্তা করি এবং একটা রিক্সা নিয়ে ডিস্ট্রিক্ট গেট হয়ে আপনার একরের উত্তর পূর্ব প্রান্তে একটা ব্রিজ আছে, তো সে জায়গায় রিক্সা নিয়ে যাই এবং রিক্সা থেকে নামি। এই জায়গায় রাসেল ভাই, একর সম্পর্কে আপনাকে একটু বলা দরকার। সেটা হচ্ছে এর একরটা বেশ পুরনো, বেশ কিছু পুরনো বিল্ডিং আছে এবং রাসেল ভাই একরের রাস্তাগুলো ভাঙা, ল্যাম্প পোস্ট, রাস্তার দুই পাশে যে ল্যাম্প পোস্ট সেগুলো আসলে আপনার বেশ পুরনো, মরিচা ধরে গেছে। তো এই কারণে রাসেল ভাই, এগুলোতে আপনার ইলেকট্রিসিটি মানে যে বিদ্যুৎ সংযোগটা থাকার কথা এগুলো নেই। রাস্তাগুলো আপনার পুরো অন্ধকার থাকে সন্ধ্যার টাইমে বা রাত্রে। তো রাসেল ভাই, আরেকটু আপনাকে এই জায়গায় বলা দরকার, সেটা হচ্ছে যে একরের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে আমার বাসাটা। একর ব্রিজের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা আপনার মির্জা মাঠ বরাবর, আর আপনার বাম দিকে যে রাস্তাটা সেটা আপনার আমার বাসা বরাবর চলে গেছে, মানে দক্ষিণ পশ্চিমে। তো রাসেল ভাই, এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার যে আমার বাসার দিকে যে রাস্তাটা চলে গেছে ওই ব্রিজের বাম দিকে, ওই রাস্তা ধরে ব্রিজ থেকে একটু এগুলেই হাতের ডান পাশে একটা আপনার পুরনো বিল্ডিং পড়ে, আর সাথে একটা আম গাছ আছে, বেশ পুরনো। তো রাসেল ভাই, যেহেতু অন্ধকার ছিল, ল্যাম্পপোস্ট গুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তো আমি রাসেল ভাই আমার ফোনের টর্চ ইউজ করি, আমার কাছে ফোন ছিল। তো আমি যখন রাসেল ভাই ওই পুরনো বিল্ডিং এর আম গাছটার কাছাকাছি চলে আসি, মানে 2 থেকে 3 হাত দূরত্বে, তখন রাসেল ভাই আমি টর্চের আলোতে একটা বৃদ্ধা মহিলা দেখতেছি। তো বৃদ্ধার মহিলাটা আসলে রাসেল ভাই, এটা তার একটু বর্ণনা দেওয়া দরকার। উনি ছিলেন রাসেল ভাই, মানে তার চুলগুলো ছিল একেবারে পাকা, পরনে সাদা একটা নর্মাল কাপড় পরা, গায়ের চামড়াগুলো কুচকানো ছিল। আর রাসেল ভাই, আমি যখন তার কাছাকাছি চলে আসি, তখন রাসেল ভাই আমি যেটা মানে তো আমার টর্চের আলো তার মুখে পড়ে এবং উনি আমার দিকে অনেকটা মানে ওনার চাহনিটা, উনি আমার দিকে তাকায়, ওনার চাহনিটা ছিল আপনার বেশ উইয়ার্ড আর কি। রাসেল ভাই, এমনিতেই আমি টায়ার্ড ছিলাম,
আর মানে এটা দেখার পরে আমার একটা আনইজি ফিল হয়। তো রাসেল ভাই আমি তাকে ক্রস করে তারপরে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রেস্ট করি। তারপর আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আমার ডিনার করতে করতে রাসেল ভাই 9:30 বা 10টা বেজে যায়। দেন রাসেল ভাই আমি আমার বাসায় চলে যাই। এই জায়গায় রাসেল ভাই তাকে একটু ইনফর্ম করি যে আমি আমার বাসাতে মানে একাই ঘুমাই, আর আমার মানে রাত জেগে মুভি দেখার একটা অভ্যাস আছে। তো রাসেল ভাই ওই দিনও তার ব্যতিক্রম হয় না। তো মুভি দেখতে দেখতে আমার রাত্রে 2:30 বা মানে 3টা বেজে যায়, 2:30-3টা বেজে যায়। তো তখন রাসেল ভাই আমার প্রচন্ড মানে মুভি শেষ হয়ে যায়, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো আমি আপনার ওয়াশরুমে যাই, ফ্রেশ হওয়ার পরে আবার রুমে আসি, দরজা লক করে আমি আমার বাতি নিভিয়ে দিয়ে বিছানায় যাই। এবং রাসেল ভাই যেহেতু টায়ার্ড ছিলাম, সো আমি ঘুমানোর সাথে সাথে মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই। তো রাসেল ভাই ঘুমের মধ্যে আমি যা দেখতে পাই, মানে ঘুমের মধ্যে আমি সবটাই দেখতে পাই যে ওই বৃদ্ধা মহিলাটি আমার ডান হাত ধরে টানতেছে, এবং রাসেল ভাই মানে ওনার মুখে একটা ভয়ানক হাসি ছিল। আর এই জায়গায় তার একটি বিবরণ দেওয়া দরকার। তার চোখ ছিল রাসেল ভাই, কিন্তু চোখের যে মণিটা এটা ছিল না। এটা আপনি স্বপ্নে দেখছেন? হ্যাঁ, স্বপ্নে দেখছি। চুলগুলো ছিল এলোমেলো। আর রাসেল ভাই মানে ওই যে মুখে যেটা বললাম আর কি, বিভৎস একটা হাসি। তো রাসেল ভাই এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে রাসেল ভাই যেটা হয় সেটার জন্য আসলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এর মাঝখানে আমি আপনাকে একটু ইনফর্ম করতে চাই, সেটা হলো যেহেতু আমার দরজা লক, আমার জানালা বন্ধ, আর প্লাস আমার লাইট অফ ছিল। তো রাসেল ভাই রুমে মানে কোনো প্রকার আলো প্রবেশ করার কোনো ওয়ে ছিল না। তো রাসেল ভাই ঘুমটা ভাঙার সাথে সাথে আমি যেটা ফিল করি যে আমার ডান হাত ধরে কেউ টানতেছে। তো রাসেল ভাই সাথে সাথে আমার যেটা মনে হয় যে মানে কিছুক্ষণ আমি যে আগে যেটা আমি দেখেছি, কয়েক সেকেন্ড আগে আমি যেটা দেখেছি, সেটা যদি স্বপ্ন হয় তাহলে এটা কি, এটা আমার আর কি মানে নিজের মন বলে ওঠে। তো রাসেল ভাই তখন আর আমার বোঝার বাকি থাকে না যে এটা আসলে মানে সামথিং ইজ রং। তো তখন রাসেল ভাই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে রাসেল ভাই আমি যখন মানে তখন চিৎকার করার জন্য চেষ্টা করতেছিলাম, বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তো এই অবস্থায় রাসেল ভাই আমি কি করব আসলে বুঝতে পারতেছিলাম না। আর এটাকে আরেকটু মানে অ্যাড করা দরকার রাসেল ভাই, যে হাতটা বা যে অশরীরটা আমার হাতটা ধরেছিল, তার হাতটা রাসেল ভাই মানে আমি ফিল করতেছিলাম তার হাতটা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। তো রাসেল ভাই আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ আমার মনে হয় যে আয়াতুল কুরসি পড়লে আপনার যেটা যে জিন ভূত প্রেতাত্মা আমরা যেটাই বলি না কেন, এটা আসলে কোনো ক্ষতি করতে পারে না বা আশেপাশে ঘিরতে পারে না। তো রাসেল ভাই আমি প্রথমবার ট্রাই করি আয়াতুল কুরসি, মানে আমার পড়া শুরু করি। তো মাস পর্যন্ত যখন যাই মানে অর্ধেক পড়া শেষ, তখন রাসেল ভাই আমি আর মানে মনে করতে পারি, আমি ভুলে যাই ব্যাপারটা। তো রাসেল ভাই সেকেন্ড বার আমি ট্রাই করি খুব ভয়ে ভয়ে। তো রাসেল ভাই সেকেন্ড বারও এই একই ঘটনা ঘটে। তো দেন রাসেল ভাই থার্ড টাইমে আমি মানে খুব ভয়ে ভয়ে আয়াতুল কুরসি পড়া আমার শেষ হয়ে যায়। মানে তখন আর কোনো সমস্যা হয়নি, খুব কষ্ট করে বলি। তো দেন রাসেল ভাই যেটা হয় যে হাতটা আমার হাত ধরেছিল বা যে অশরীরটা হাত আমার হাত ধরেছিল, তবে আমার হাতটা ছেড়ে দেয়। আর তখন রাসেল ভাই আমি বিছানার থেকে লাফ দিয়ে নেমে আমার ওই লাইটটা, রুমের লাইটটা জ্বালিয়ে দিই। রাসেল ভাই আমি রুমের মধ্যে কাউকে দেখতে পাই না। আর তখন রাসেল ভাই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আপনার 4:10 বা 15 এরকম হবে। আর ওই রাতে রাসেল ভাই এই ঘটনার পরে আমি আর ঘুমাইতে পারিনি সারা রাত। মানে আপনার তারপরে 4টার পরের থেকে আপনার লাইট জ্বালিয়ে আমি মানে রুমেই আপনার শোয়াচ্ছিলাম। এই ছিল রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং প্রথম যিনি ঘটনা শেয়ার করেছিলেন সেই অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ আরেকবার বলতে হবে, তারপর আপনার ঘটনাটা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি টুটুল, সাইক টেক্সটাইল 6 সেমিস্টারে পড়ি। আমি ঘটনায় ফিরে যাই। এটা হলো আমার বাড়ির ঘটনা। আমার বাড়িতে একজন লজিং থাকতো, মানে অর্থাৎ জাগির মাস্টার থাকতো। পরীক্ষা দেওয়ার জন্য আসছিল আর কি। যেহেতু রাসেল ভাই, আমার ফ্যামিলির কথা বলা উচিত, কারণ আমার বাবা একজন মাওলানা, আমার দাদাও মাওলানা। যাই হোক, আমার দাদা বাবা এরা সবাই প্যারানর্মাল ঘটনার সাথে মানে একটু একটু জড়িত। যদি এরা প্যারানর্মাল ঘটনাগুলা মানে কিছু কাজ করে আর কি, তার ইফেক্ট গুলা পরে হলো আমাদের উপরে।
আর কি এরকম। যাই হোক, আমি ঘটনায় যাই। পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার জাকির মাস্টার আমাদের বাসায় আসে, বাড়িতে আসে, তখন তাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়। রাসেল ভাই, আমার বাড়ির বর্ণনাটা দিই। আমার বাড়িটা এমন, একটা আগে ওই জায়গাতে একটা জঙ্গল ছিল আর কি। বাড়ির আশপাশে আমাদের বাড়ির পাশে যে ছিল, উনি ওনার জায়গা এটা। উনি ওই সব প্যারানরমাল ঘটনার সাথে জড়িত হওয়ার কারণে উনি ওনার জায়গাটা বিক্রি করে দেয় যে এখানে যদি কেউ বাড়ি করে তাহলে ওনার জন্য ভালো হয় আর কি। তো অনেক কম দামে পাওয়াতে আমার বাবা জায়গাটা কিনা, ওইখানে একটা গভীর পাকারও ছিল, তো ওটা ভরাট করে আমাদের বাড়িটা করা হয়। এখনো আমার বাড়ির পিছনে বাজার আছে, অবশ্য আগের মতো তো ঘন না। যাই হোক, ঘটনায় যাই। তো জাকির মাস্টার প্রত্যেকদিন রাত্রে অনেক রাত অবধি পড়ে। তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, তো হারিকেনের আলো দিয়ে পড়তে হতো। হারিকেনের আলো অনেক রাত পর্যন্ত পড়ার পরে ঘুমায়। তখন আমার বাবা যখন নামাজে যাবে, ফজরের নামাজ পড়তে যাবে, তখন তাকে ডাকে, প্রত্যেকদিন ডাকে। তখন সে ডাকলে সে উঠে আবার পড়তে বসে আর কি, নামাজ পড়ে পড়তে বসে। তো যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন সেম আমার বাবা উনাকে ডাকে, তো দেখে ডাকের কোনো শব্দ দেয়, মানে সারা শব্দ দেয় না। তখন হয়তো বাবু ভাবছে যে উনি মানে অনেক রাত অব্দি হয়তো বা পড়ালেখা করছে, তো এই জন্য বেশি ঘুমাইছে। আচ্ছা, যাই হোক, আমি নামাজ পড়ে আসি, তারপরে উনাকে ডাকবো। যাই হোক, রাসেল ভাই, একটা কথা বলি, উনি যখন রাত্রে ঘুমানোর সময় হারিকেনের আলোটা হালকা একটু কমায় দিয়ে, মানে সারা রাত আলো থাকেই ঘরে, কিন্তু ওই দিন ঘরে কোনো আলো ছিল না। উনি হারিকেন বন্ধ নিভে গেছিল আর কি। তো নামাজ শেষ করে আব্বু যখন আসার পরে তাকে ডাকার জন্যই করলো, তখন দেখে যে না, সে অনেক নাক ডাকছে, আর নাক ডাকে এরকম জোরে জোরে নাক ডাকছে আর কি। তখন যখন শব্দ দিল না, তখন অনেক ডাকাডাকির পরে তখন দরজাটা আর কি ভাঙতে হয়। কিন্তু ভিতরে ঢুকে, দরজা ভাঙার পরে ভিতরে যখন ঢোকার পরে দেখে যে সে মানে বমি করছে, এমনকি পেশাব পায়খানা করে অনেক মানে খাতা বালিশ নষ্ট করে ফেলাইছে, প্লাস সে চৌকি থেকে নিচে পড়ে গেছে আর কি। তখন আশপাশের মানুষজনকে ডাকা হয়, সকালবেলা ডাকা হয়, সবাই মিলে আসে। পরিষ্কার করার পরে তেল মেল দেওয়ার পরে হাসপাতালে যখন নেওয়া হয়, রাস্তার মধ্যেই সে আর কি মারা যায়। তারপর আমার বাড়ির পাশের বাসার ওনার কাছ থেকে যেটা শোনা, যে উনি প্রত্যেক দিনই অনেক রাত্রে উঠতো, ওঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সে ওযু করার জন্য যখন ওই আমার পাশের বাসার সে ওইখানে আসার পর পাশের বাসার ওইখানে ওযু করে আর কি, ওদের টিউবওয়েলে। যখন টিউবওয়েলে সে প্রথম চাপটা দেয়, তখন ওই টিউবওয়েলটা ছিল আবার আমার ওই জাগির যে রুমেটা থাকতো ওই রুমের পাশাপাশি আর কি টিউবওয়েলটা ছিল। যখন টিউবওয়েলে প্রথম চাপটা দিল, তখন উনি একটা জিনিস উপলব্ধি মানে দেখলো যে আমাদের ওই জাগির যে ঘরটাতে থাকতো, ওই ঘরটা নড়াচড়া করতেছে, এমনকি একটা শব্দ আসতেছে ঘরের ভিতরে, একটা নড়াচড়া একটা শব্দ। এরপর ওই ঘরের মধ্যে থেকে একটা আলো বের হয়ে আমাদের যে বাড়ির পিছনের যে বাজারটা ছিল, বাজারের মধ্যে গিয়ে ওই আলোটা নিভে যায়। তখন সে ভাবে যে এরকম তো হয়ই, অনেক কিছুই তো আলো টালো দেখা যায়। এটা ভেবে উনি আর পরে কিছু বলে নাই, কিন্তু সকালবেলা যেটা আমরা দেখলাম সেটার জন্য আর কি এটা বলতে হলো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনা শোনার জন্য। আরো একবার আপনার নামটা বলতে হবে, তারপর আপনার ঘটনা শুরু করতে হবে। থ্যাঙ্কস এ লট রাসেল ভাই। আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার কাজিনের থেকে শোনা, কাজিনের ফ্রেন্ডের বাসার একটা ঘটনা। তার বাসাটা ছিল পুরান ঢাকায়, এবং বাসা তিনতলা বাসা ছিল, এবং দোতলা এবং তিনতলায় তারা সব ফ্যামিলির মেম্বাররা থাকতো, এবং একতলাটাই তারা ভাড়া দিয়েছিল। দেন একতলায় একটা ফ্ল্যাটে একটা হিন্দু ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল তার হাজব্যান্ড ওয়াইফ এবং তার মা। তারা প্রায় 8 মাস পর্যন্ত ওই বাসায় থাকে।
আর একদিন রহস্যজনকভাবে সেই হিন্দু মহিলাটা ওয়াইফটা মারা যায়, লিভিং রুমের সিলিং এর সাথে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। দেন পরে জানা যায় যে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করার পর সে এই ধরনের সুসাইড করেছে। দেন তারপর অনেক পুলিশ কেস টেস হয় এবং 2 মাসের মতো ওই বাসায় কেউ থাকে না। তারপরে সবকিছু যখন ঠান্ডা হয়ে যায় তখন একজন আসে ভাড়াটিয়া, এবং তারা মুসলিম ছিল। তারা 2 ভাই ছিল এবং তার 2জনই বিবাহিত। তারা ফার্স্টের দিন ওই বাসায় যখন থাকে তারা সেই লিভিং রুম থেকে অনেক টাইপের আওয়াজ পাচ্ছিল, যেমন হাঁটা চলা করার আওয়াজ এবং কেউ পানি ঢেলে খাচ্ছে এই টাইপের আওয়াজ। আর মানে হিন্দুরা যখন পূজা করে তখন যে টাইপের ঘন্টি বাজালে যে টাইপের শব্দ হয় সেই ঘন্টির আওয়াজও তারা পাচ্ছিল। দেন এইসব আওয়াজ যখন হতো তখন সবথেকে বেশি কিউরিওসিটি জাগতো 2 ভাইয়ের মধ্যে যে বড় ভাই ছিল তার ওয়াইফের, এবং সে অল টাইম যেতে চাইতো, তার হাজবেন্ড তাকে মানা করতো যাওয়ার জন্য। তারপরে শুরু হলো ভয়ানক ঘটনা। তার ওয়াইফ মানে তার হাজবেন্ডের সাথে রাত্রেবেলা শুতো একসাথে, এবং সকালবেলা রহস্যজনকভাবে তাকে লিভিং রুমের সোফার মধ্যে পাওয়া যেত প্রত্যেকটা দিন। এরকম ভাবে 3-4 দিন হলো। তারপর তার হাজবেন্ড একটু মানে চিন্তায় পড়ে গেল বিষয়টা কি হচ্ছে, এবং তাকে যখন সকালবেলা জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে আসলে কিভাবে, সে কিছুই বলতে পারতো না। দেন তারপরে তার হাজবেন্ড একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং হুজুর তার ওয়াইফকে একটা তাবিজ দেয়, এবং তাবিজটা সে অল টাইম তার সাথে রাখতো। দেন এইসব ঘটনা শেষ। তারপরের থেকে সে আর এই ধরনের প্যারানর্মাল ঘটনা তার সাথে হতো না। তার কিছুদিন পরে তার হাজবেন্ড ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে যায়, এবং লিভিং রুমের লাইটটা যখনই সে জ্বালায় তখন সে দেখতে পায় ভয়াবহ একটা দৃশ্য, যেটা দেখার জন্য সে কোনো সময় মানে সেটা এক্সপেক্ট করেনি যে এই ধরনের দৃশ্য সে দেখতে পাবে। সে দেখতে পায় লিভিং রুমের সিলিং এর সাথে একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে, এবং ওই মেয়ের চেহারাটা তার ওয়াইফের মতো একেবারে সেম। এটা দেখার পরে সে খুব জোরে চিৎকার দেয় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। দেন তারপর তাকে সেন্সে আনা হয় এবং জিজ্ঞেস করা হয় তুমি কি দেখেছো। দেন সে বলে যে আমি এই টাইপের জিনিস দেখেছি। তারপরে ওই মাসেই তারা ওই বাসায় থাকে। দেন পরের মাসে ওই বাসা ছেড়ে চলে যায়। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা আরো একবার বলতে হবে, তারপর আপনার ঘটনাটা পেজ শুরু করবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ইকরামুল ইসলাম তনু, এসছি মিরপুর 2 নাম্বার থেকে। রাসেল ভাই, ঘটনাটা আমার নানুর কাছ থেকে শোনা। আর ঘটনাটা মেবি আপনার 1965 বা 70-এর দিকে হবে, নানু আমাকে যেটা বলে। তো রাসেল ভাই, আমি প্রথমে নানুর বাড়ির বিবরণটা দিতে চাই। সেটা হচ্ছে যে আমার মানে নানুর বাড়িটা ছিল মানে তখনকার সময়ে নানুর বাড়িটা সামনে একটা পুকুর ছিল, তো পুকুরের অপোজিট সাইডে ওই নানুর মামার বাড়ি ছিল। তো রাসেল ভাই, নানুর বাড়ি যে সাইডে ছিল ওই সাইডে একটা পুরনো মানে বট গাছ ছিল আর কি। তো রাসেল ভাই, নানুর বাড়ি মানে মামার বাড়ির পাশে থাকলে যেটা হয় যে সবসময় যাতায়াত করা হয়। তো রাসেল ভাই, আমার নানু সবসময় মামার বাড়িতে যাতায়াত করতেন, খেলাধুলা করতেন। তো এমন একদিন রাসেল ভাই উনি খেলাধুলা করতেছিলেন মামার বাড়িতে, আপনার মামার তো ভাইয়ের সাথে। তো এমন সময় আপনার মানে সন্ধ্যা হয়ে যায় আর কি খেলতে খেলতে। রাসেল ভাই, আমার নানু তখন তার নিজের বাড়িতে যাবে, তো এই কারণে খেলা বাদ দিয়ে আপনার তার মামার কাছে যায় আর কি, যে মামাকে বলতে যে মামা আমি নিজের বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি চলে যাচ্ছি। তো রাসেল ভাই, এটাকে একটু বলা দরকার, যেহেতু ওই পুকুর পাড় দিয়ে তার দিনে অনেকবার যাতায়াত করতে হয়, সে কারণে রাসেল ভাই উনি একাই হাঁটা শুরু করে। রাসেল ভাই, নানু যখন পুকুর পাড় ধরে হেঁটে হেঁটে প্রায় অর্ধেক পর্যন্ত চলে এসছে, তো হঠাৎ করে তার চোখ যায় বট গাছের দিকে। এবং রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে নানু দেখতে পায় যে মানুষ আকৃতির কেউ একজন শূন্যে ভর করে নিচে নেমে আসে এবং আমার নানুকে তার নাম ধরে ডাকতে থাকে। রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে ওই অশরীরটা বা ওই জিনিসটার আপনার ভয়েসটা ছিল খুব উইয়ার্ড।
রাসেল ভাই আর এ জায়গায় একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নানুর যে মা ছিলেন ওনার সাথে জিন ছিল। তো জিনি নানু আমাকে যেটা বলেন যে ওই জিনটা নাকি অনেক খারাপ ছিল এবং অনেক প্রবলেম করতো তাদের। তো রাসেল ভাই সেই হিসেবে অনেক ছিল আপনার, আমার নানুর এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে। তো রাসেল ভাই নানু বুঝতে পারে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং নানু আমাকে যেটা বলে যে উনি মানে তার দৌড়ে তার মামার বাড়ির দিকে ব্যাক করার জন্য চেষ্টা করেন, কিন্তু উনি এত ভয় পান যে আসলে দৌড় দিতে পারতেছিলেন না। তো এমন সময় রাসেল ভাই হঠাৎ করে আমার নানুর চোখ যায় ওই অশরীরটার পায়ের দিকে, এবং রাসেল ভাই মানে নানু যেটা বলেন যে ওই অশরীরটার পা মাটির থেকে প্রায় 1 হাত উপরে ছিল। এবং নানু যেটা খেয়াল করে যে তখন ওই অশরীরটা তার নানুর নাম ধরে ডাকতে ডাকতে তো তার কাছে আসতে থাকে, তার দিকে এগুতে থাকে। তো রাসেল ভাই তখন নানু আর নিজেকে ধরে রাখতে পারে না, রাসেল ভাই চিৎকার করে নানু তখন সেন্সলেস হয়ে যায়। তো তার চিৎকার শুনে তার মামার বাড়ি এবং নিজের বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে পুকুর পাড় থেকে আপনার সেন্সলেস অবস্থায় উদ্ধার করে। তো তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে কি ঘটেছিল, তখন রাসেল ভাই তিনি সম্পূর্ণ ঘটনাটাকে আর কি খুলে বলেন। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা।